ছিলেন তিনি প্রশ্ন করেছেন এস এম ফরহাদের কাছে। এস এম ফরহাদ, আপনি প্রশ্নটি নিশ্চয়ই রেখেছেন, উত্তর দিতে চাইবেন। বট বাহিনীকে কি আসলে পেমেন্ট করা হয়? দুইটা প্রশ্ন একসাথে উত্তর দিব, গুপ্ত আর একটা হচ্ছে বট বাহিনী নিয়ে। বট বাহিনীর একটা উদাহরণ দিই। তিনি ন্যাশনালিস্ট তৌফিক, তিনি হচ্ছে জামাতে ভোট দেওয়ার জন্য প্রবাসীদেরকে তিনি জামাতের আমিরের কাছে ইজারা দিতে চান। হ্যাঁ, এই ব্যক্তি এই জামাতের আমিরের কাছে প্রবাসীদেরকে ইজারা দিতে চান এমন ল্যাঙ্গুয়েজ লেখার পরে তারেক রহমান তাকে বলছেন আমি তোমাকে ফলো করি, সাক্ষাৎ দিবে। এই ভিডিওটা দেখবেন, তৌফিক তোমাকে আমি ফলো করি, অ্যাপ্রিশিয়েট করি তোমাকে। এবং তাকে জিয়া সাইবার ফোর্সে বিভিন্ন জায়গায় কাজে লাগাচ্ছে। এই হচ্ছে বট ফোর্সের অবস্থা। তারপর দেখেন ছাত্রদলের এখন ক্যান্ডিডেট বিভিন্ন পোস্টের মায়ের, যিনি হচ্ছে ডিপার্টমেন্ট বাক্সার চালান, এই পেজের এটা এক সময় খুব ভালো আলোচনার বিষয় ছিল এবং তিনি শেষ পর্যন্ত পেজটা ডিলিটও করছেন। সেখানে যত অশ্লীল ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট বাক্সাল তিনি চালান, কিছু অল্প কিছু দেখাচ্ছি আর কি। এখানে বাজে ল্যাঙ্গুয়েজে শেমিং করা, এগুলো মানে পোস্টের একজন নেতা, তাই কোনো পানিশমেন্ট আওতায় নিয়ে আসে। আমান ভাই কালকে একটা শোতে একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলছেন, সেই ব্যবস্থা এখন পর্যন্ত নেয় নাই। এই গালি দেওয়া এবং আদার্স বিষয়গুলো এইভাবে চলছে। আমার স্ট্যান্ড কি? এটা কি পাল্টাপাল্টি চলবে? আপনার বিরুদ্ধে অভিযোগ আসলো, আপনি আবার তাদের বিরুদ্ধে দেখালেন, মানে ছাত্রলীগের রাজনীতি কি এর মধ্যে দিয়ে ফিরে আসুক? আপনারা কি মানে এরকম পরিস্থিতি তৈরি করছেন কিনা? আমার স্ট্যান্ড হচ্ছে, এখানে 10 সেকেন্ড নেব, 8 প্রশ্ন উত্তর দেবো। আমার স্ট্যান্ড হচ্ছে ছাত্র শিবিরে কেউ জড়িত যদি মনে করেন, আমান ভাই নিজ দায়িত্বে শাহবাগ থানায় অন্য থানায় মামলা করে দিবেন, ব্যবস্থা নেবেন। আমি আপনার এই কাজে কোঅপারেট করবো। বান্নার ব্যাপারে অভিযোগ আসছিল, বলছিল, আমি বান্না নিজেও চ্যালেঞ্জ করছে শিবিরের আইটি সম্পাদক ঢাকা ইউনিভার্সিটির, যে আমার বিরুদ্ধে অভিযোগ থাকলে আপনার এখনই মামলা করেন, আইটি ফরেন্সিকে যান, ব্যবস্থা নেবেন, আমি ব্যবস্থায় কোঅপারেট করবো, এটা আমার দায়িত্ব। এখন আসি গুপ্ত ইস্যুতে। আমি যখন দেখি বেগম জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, তিনি যখন মাহমুদুর রহমান নাম পাল্টায়া, সব পাসপোর্ট নাম পাল্টায়া, তিনি যখন ন্যারেটিভ ছাড়েন যে তিনি লন্ডনে পালা গেছেন, ইন্ডিয়া হয়ে, পরে দেখা যায় তিনি পালান না, দেশে ছিলেন, নাম ফেস আদার্স সব কিছু পাল্টায় রয়ে গেলেন, শেষ পর্যন্ত মারাও গেলেন মাহমুদুর রহমান পরিচয়ে। তখন তার ফ্যামিলি মেম্বার্স দাবি করলো যে তিনি আমাদের, পরে ডিএনএ রিপোর্ট পাবলিশ হলো সম্ভবত 22 বা 23 সালে থেকে, আপনি রিপোর্ট সার্চ করবেন। আমি যখন দেখবো নয়ন হচ্ছে তার টাকা পয়সা নেই, ভিসা পাসপোর্ট নিয়ে চলে যেতে পারতেছে না বাইরে, তার দাড়িতে লাগায় তাবলিগে যাইতে হয় যুবদল। আমি যখন দেখবো তারেক রহমানের একটু সক্ষমতা বেশি, তাকে মাহমুদুর রহমান হয়ে দেশে থাকতে হচ্ছে না, তিনি দেশের বাইরে চলে যাবেন। তো তারপরে সে যখন এই পরিস্থিতি দেখবো, বিভিন্ন জায়গায় পলাতক হয়ে যাবেন, পালায় যাবেন, নাম পাল্টায় ফেলবেন, গুম করে ফেলবেন নিজেদেরকে, এই সিরিয়াস পরিস্থিতির মধ্যে দিয়ে পার হবে, তখন এই গুপ্ত সত্য আলাপ না করে দেশ গঠনের আলাপ আপনারা করলে সমস্যা নাই, ছাত্র শিবির করলে সমস্যা আসলে কেন? দেখুন, আমার মনে হয় শয়তানও কনফিউজড হয়ে যাচ্ছে। শয়তান চিন্তা করতেছে যে আমার দুনিয়া আল্লাহ কি কারণে পাঠাইলো যেখানে শিবির আছে। ঠিক আছে, দেখেন এই যে মানে নারীদেরকে স্লাট শেমিং করা, সাইবার বুলিং করা, হ্যারাসমেন্ট করা, এইটা যে কি হারে হাজার না মিলিয়ন আইডিয়া তারা করছে। তারা দুই একটা উদাহরণ যে দেয় তাতেই বোঝা যাচ্ছে যে না, তারা এই যে কালেকটিভতে এগুলি সংগ্রহ করছে, যার কারণে আর ভাই রাখেন না। তৌফিকের কথা যেটা বললো, তৌফিক হচ্ছে একটি প্রতিবাদী কণ্ঠ, সে আপনার অনলাইনে লেখালেখি করে। তৌফিক নিজের পরিচয় করে, গুপ্ত না, নিজের পরিচয় করে, শুনেন, নিজের পরিচয় করে। এবং তারেক রহমান যাকে যখন ডাকছে, এর আপনি যে ঘটনা বলছেন সেটা তারেক রহমান ডাকার আগে, এই যে আপনার কথায় যে একদম শীর্ষ নেতৃত্ব পড়তে বলে ফেলেন, ঠিক আছে। এরপরে এখন আমার তো ভাই কথা বলার বেশি সময় নাই, এই কারণে শেষ করতেছি। দেখেন, গুপ্ত রাজনীতি করার অসুবিধাটা হচ্ছে এই জায়গায় যে যারা এখন গুপ্ত রাজনীতি করতেছে তারা, আপনি দেখা গেছে নিজেকে বলতে চান আপনি নিরপেক্ষ, আবার দেখা গেছে প্রচণ্ডভাবে শিবিরকে ডিফেন্ড করা লাগে, এই জন্য একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব থাকে। এই যে মাল্টিপল পার্সোনালিটির কারণে একটা সাইকোপ্যাথ আচরণ চলে আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ওই মবস্টারদের মধ্যে রয়েছে, যেমন মোসাদ্দেক, জুবায়ের, সালাউদ্দিন নাম্বার, এই মাল্টিপল পার্সোনালিটির কারণে। সুতরাং শিবিরের কাছে একটা অনুরোধ থাকবে, প্রকাশ্যে এটা স্বীকার করতে না পারলেও তারা গোপনে একটা ওনারা কাউন্সেলিং করে না, সাইকিয়াট্রিস্ট দিয়া, হ্যাঁ, মানসিক যারা ট্রিটমেন্ট করায়, একটা কাউন্সেলিং করানো হোক, তাহলে সমাজে যে অস্থিরতা তৈরি হচ্ছে এবং মা বোনদেরকে যে অব্যাহতভাবে আপনি তো টাইম করে নিচ্ছেন, অব্যাহতভাবে যে বুলিং করা হয়, সাইবার হ্যারাসমেন্ট করা হয়, আপনাদের তো মা বোন আছে ভাই, ইমান আকিদার কথা বলতেছেন, ইসলামী সংগঠনের কথা বলতেছেন, ইসলামের সাথে তো আপনাদের কাজ কাম যাচ্ছে না, সেই কারণে ওদেরকে এই ট্রেনিংটা দেন যে ভাই যাই করো না কেন প্রতিবাদ কর, বা কেউ অন্যায় করলে তার উপর ঝাঁপায় পড়, কিন্তু মা বোনদেরকে অন্তত রেহাই দে, তাইলে বাংলাদেশের মানুষ একটু স্বস্তিতে থাকতে পারবে। আর না হলে ফ্যাসিবাদী শাসন কাঠামো ব্যবস্থায় যেরকম যে মানুষ স্ট্র্যাটেজিতে ভয় পাইতো, ঠিক এখনও শিবিরের বট আইডির ভয়ে, তাদের ভয়ে মানুষ একটা কথা লিখতে, আপনি সাহস থাকলে লিখে দেখেন, আপনাকে ওপেন আমি চ্যালেঞ্জ করে বললাম, দেখবেন আপনার গোষ্ঠী সহ কি করতেছে। সুতরাং এই জায়গা থেকে বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাইতেছে। অসংখ্য ধন্যবাদ। 10 সেকেন্ড, একদম 10 সেকেন্ড, আমার সময় একেবারে শেষ। যা হয় তার বিপরীতে বরং এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করছেন ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে। মিলিক আশা মানে শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাইরে থাকা সত্ত্বেও তার মামলা দেওয়া সত্ত্বেও দেশে এসে জীবন দিয়েছেন, কিন্তু পালাই যান নাই, নিরপেক্ষ কথা বলছেন। খলিল সাহেবের বিরুদ্ধে সারাদিন আহমেদ বক্তব্য দেয়, কিন্তু তাকে আবার মন্ত্রী বানায়। আবার জাহিদ টকশোতে এসে বলেন যে আমি নিরপেক্ষ, সেই জাহিদকে তিনি এখন উপদেষ্টা বানান। নিরপেক্ষতার বুড়ি আমরা দেখেছি। আবার তারেক রহমানের উপদেষ্টা হন, আবার তারেক রহমানের বিরুদ্ধে লিখলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এই হচ্ছে অবস্থা। আমি ভয় থাকি লিখলে আমার গ্রেফতার করে কিনা, এই ভয় থেকে মুক্তি চাই। ধন্যবাদ এস এম ফরহাদ, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আমানুল্লাহ। আমরা
আমরা প্রত্যাশা করব গুণগত পরিবর্তন আসুক ছাত্র রাজনীতিতে, কেন ছাত্রলীগের রাজনীতির যে উদাহরণ তৈরি হয়েছে বাংলাদেশে সেটি আর ফিরে না আসুক। সুপ্রিয় দর্শক, আজকের আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। শুভরাত্রি।